বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, হামিদপুর আলহেরা কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত। আমি তানিয়া সুলতানা, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বিমা। আজ তোমাদের ফিনান্স, ব্যাংকিং, বিমার প্রথম পত্র ক্লাসটা নিব। আমি এর আগে 2টা ক্লাস নিয়েছি এবং ওখানে ফিনান্সের যে অর্থায়নের সূচনা প্রথম অধ্যায়, সেই অধ্যায়টা নিয়ে আলোচনা করছি এবং তার কিছু বিষয় আছে, টপিকস আছে, সেই টপিকসগুলো নিয়ে আজকে যে টপিকসটা আলোচনা করব, অর্থায়নের স্বরূপ। তোমাদের সাথে গত ক্লাসে আমি পারিবারিক অর্থায়ন এবং সরকারি অর্থায়ন নিয়ে আলোচনা করছিলাম এবং বাকি যে অর্থায়নগুলো ছিল সেগুলো নিয়ে আজ আলোচনা করব। আজকে যে বিষয়টি প্রথম আলোচনা করব সেটি হচ্ছে অব্যবসায়ী অর্থায়ন। অব্যবসায়ী অর্থায়ন, পারিবারিক এবং সরকারিটা আলোচনা হয়ে গেছে। আজকে অব্যবসায়ী অর্থায়ন। অব্যবসায়ী অর্থায়ন আসলে এটার উদ্দেশ্য কি? মুনাফা অর্জন না। আমরা জানি কি এটা মুনাফা অর্জনের সাথে রিলেটেড না। অব্যবসায়ী ব্যবসায়নটা কিন্তু মুনাফা অর্জনের উদ্দেশ্য না। এটা হচ্ছে কি মানব কল্যাণের জন্য অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো হয়। আর এই অব্যবসায়ী প্রতিষ্ঠান কোনগুলো? এতিমখানা, হসপিটাল, এগুলো কি অব্যবসায়ী প্রতিষ্ঠান, যেখানে কোনো মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠানগুলো কিন্তু তৈরি হয় না। এখানে এতিমখানার যে অর্থটা, এটা মূলত আসে অনুদান থেকে। এতিমখানার যে অর্থগুলো আসে এটা হচ্ছে অনুদান থেকে। তাহলে অনুদানটা আমরা কিভাবে বিভিন্ন সেক্টর থেকে অনুদান দেই, তারপরে হচ্ছে তোমাদের যে অনুদানের যে সিস্টেমগুলো আছে তার মাধ্যমে। কিন্তু একটা এতিমখানা যখন চালন করা হয় তখন অল্প কিছু টাকা হলে তো চলবে না, কারণ একটা মাস পরে তো সেটা বন্ধ হয়ে যাবে। তাহলে কি অনুদানটা কন্টিনিউ যেন থাকে, সেটাও কিন্তু একটা অর্থায়নের ভিতর করতে হবে। যে যে ব্যবস্থাপনা করবে তার চিন্তা ভাবনা থাকবে যে আমি এতিমখানাটা চালাবো, তাহলে আমি কতটুকু পরিমাণে আমার অর্থ লাগবে এবং কি পরিমাণে অনুদান পেলে আমি এতিমখানাটা প্রতিনিয়ত চালাতে পারবো। ঠিক তেমন কিছু দুস্থ হসপিটাল থাকে যেখানে ফ্রি সেবামূলক কার্যক্রম চলে। এগুলোও কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠান, যেটা মুনাফা অর্জনের উদ্দেশ্যে না, কিন্তু সমাজের গরিব দুঃখী লোকদের সেবা প্রদানের উদ্দেশ্যে তৈরি করা হয়। কিন্তু এই যে তৈরি করা হসপিটাল, এখানে কিন্তু তারা একটা অনুদানের মাধ্যমে কিন্তু তৈরি করে, কারণ তাদের তো নিজস্ব অর্থায়ন থাকে না। তখন সে এই ফান্ডটা বৃদ্ধি করে তারপরে তারা তৈরি করে। তাহলে আমরা কি জানলাম? যে অব্যবসায়ী যে অর্থায়নটা, সেটা হচ্ছে কি মুনাফা অর্জনের উদ্দেশ্য নয় এবং যে মানব কল্যাণের জন্য করা হয় এবং এই কল্যাণের স্বার্থে যে কাজগুলো করা হয় সেগুলো মূলত হচ্ছে কি অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। আচ্ছা, তাহলে আমাদের 3টা হয়ে গেল। এখন দেখো ব্যবসায়ী অর্থায়ন। ব্যবসায়ী অর্থায়নটা কি? ব্যবসার উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন করা। আর মুনাফা অর্জন করতে গেলে কি করতে হবে? অর্থ সংগ্রহ করতে হবে, বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ করার পরে কি হবে? তার দ্বারা মুনাফা অর্জন হবে। তাহলে আমরা জানতেছি কি যে ব্যবসায়ী অর্থায়নটা কি মেন টার্গেট থাকবে কি তহবিল সংগ্রহ করবে, তহবিলটা বিনিয়োগ করবে, সেই তহবিল থেকে মুনাফা অর্জন করবে। এখন ব্যবসায়ী অর্থায়নটাকে আবার 3টি ক্যাটাগরি আছে, 3 ধরনের ব্যবসা আছে। সেটা হচ্ছে কি এক মালিকানা ব্যবসা, তারপরে হচ্ছে তোমার অংশীদারি ব্যবসা এবং যৌথ মূলধনী ব্যবসা। এক মালিকানা ব্যবসা, এক মালিকানা ব্যবসা বলতে বোঝায় একক মালিক দ্বারা গঠিত এবং পরিচালিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলে। আর আমরা কি জানি যে এক মালিকানা ব্যবসা মালিক একা থাকবে এবং যে টাকাটা খরচ করবে মালিক একাই খরচ করবে এবং যেটা ইনকাম হবে মালিক একাই বহন করবে এবং ঝুঁকিটাও কিন্তু একাই। তার মানে মালিক কিন্তু সর্বক্ষেত্রে একা। সে যেমন লাভটাও একা ভোগ করবে এবং সেখান থেকে যে লসটা আসবে সে একাই ভোগ করবে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এক মালিকানা ব্যবসা। আর অংশীদারি ব্যবসা, অংশীদারি ব্যবসা কিন্তু একক মালিক না। এখানে কি অংশীদাররা মিলে, মানে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি। আর এই চুক্তির মাধ্যমে কি হয়? অংশীদারি ব্যবসাটা হয়। চুক্তিটাই কিন্তু অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি এবং চুক্তিটা হচ্ছে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি। তাহলে আমরা কি জানতেছি যে চুক্তিটা হচ্ছে অংশীদারি ব্যবসার মূল ভিত্তিটা। অংশীদারি ব্যবসাটা চুক্তির উপর ডিপেন্ড করে হবে। তাহলে আমরা এরপরে দেখো যৌথ মূলধনী ব্যবসা।
যৌথ মূলধনী ব্যবসা হচ্ছে কি, যৌথ মূলধনী ব্যবসাটা হচ্ছে এমন একটা ব্যবসা যে ব্যবসাটা হচ্ছে শেয়ার বিক্রির মাধ্যমে এই মূলধনটা সংগ্রহ করা হয়, শেয়ার বিক্রির মাধ্যমে মূলধনটা সংগ্রহ করে থাকে। এটা হচ্ছে কি যৌথ মূলধনী ব্যবসা। তাহলে এখানে তিনটে ব্যবসা আলোচনা করলাম। একটা হচ্ছে কি এক মালিকানা ব্যবসা, যেটা মালিক একা থাকবে, আর অংশীদারি ব্যবসা হচ্ছে অংশীদার হচ্ছে চুক্তিভিত্তিক অংশীদার, যেটা চুক্তির মাধ্যমে হয়ে থাকবে। আর তৃতীয়টা কি হচ্ছে যৌথ মূলধনী, যেটা বাজারে শেয়ার বিক্রির মাধ্যমে এই ব্যবসাটা সম্পূর্ণ করে থাকে। শেয়ার বিক্রির মাধ্যমে কি করতেছে, মূলধনটা কালেকশন করে, আর সেই মূলধন নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করে। তাহলে আমরা কি জানলাম, ব্যবসায়ী অর্থায়নের মধ্যে তিনটা বিষয় জানলাম। তাহলে প্রথম কি পারিবারিক অর্থায়ন ছিল, তারপরে কি সরকারি অর্থায়ন, অব্যবসায়ী অর্থায়ন, ব্যবসায়ী অর্থায়ন। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি আন্তর্জাতিক অর্থায়ন। আন্তর্জাতিক অর্থায়নটা কি, আমরা আন্তর্জাতিক কথাটা শুনলেই কিন্তু আমাদের কি মনে পড়ে, মানে বৈদেশিক লেনদেনের কথা মনে পড়ে, তাই না? কিন্তু আন্তর্জাতিক অর্থায়নটাই কিন্তু সেই ধরনের, কারণ আমাদের আন্তর্জাতিক যে অর্থায়নটা হয় সেখানে কি হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে, মানে আমাদের দেশে যে ইনকামটা আসতেছে, যে আমরা কি করি, যে কিছু আমদানি করি কিছু রপ্তানি করি। আমাদের দেশটা কিন্তু কি আমদানি নির্ভর দেশ, আমাদের দেশটা আমদানি নির্ভর। বেশিরভাগই কিন্তু আমাদের দেশে কি হয়, আমদানি হয় এবং রপ্তানিটা খুব কম হয়, কিন্তু আমদানি বেশি হয়। আর এটা এখন আমাদের অনেকখানি কাভার দেয় কিভাবে, যে বিদেশ থেকে যে শ্রমিকগুলো আমাদের দেশে টাকা পাঠায় রেমিটেন্স, এর মাধ্যমে কিন্তু এটা কাভার করা হয়। তার মানে আমদানি বেশি কারণে কিন্তু আমাদের অনেকখানি লসের সম্মুখীন হতে হয়, সেটা রপ্তানিটা কমের কারণে। আচ্ছা, তাহলে কি জানলাম, যে আমদানি রপ্তানির উপর ডিপেন্ড করে আমাদের আন্তর্জাতিক অর্থায়নটা সম্পূর্ণ করা হয়ে থাকে। এখন আমরা যে এই যে 5টা পয়েন্ট এখানে জানলাম, তাহলে আমাদের এই বিষয় থেকে আমরা কি কি পেলাম, যে এখানে কি কি পেয়েছি, এখানে পেয়েছি অর্থায়ন কত ধরনের অর্থায়ন হচ্ছে। সেখানে হচ্ছে কি পারিবারিক অর্থায়ন, সরকারি অর্থায়ন, অব্যবসায়ী অর্থায়ন, ব্যবসায়ী অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন। তাহলে 5টা অর্থায়ন হচ্ছে। এবং ব্যবসা কয় ধরনের হচ্ছে, এখানে ব্যবসা হচ্ছে 3 ধরনের ব্যবসা হচ্ছে। সেখানে 3 ধরনের ব্যবসা কি কি ব্যবসা, যে এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা এবং যৌথ মূলধনী ব্যবসা। আর একটা জানতে পারছি অব্যবসায়ী প্রতিষ্ঠান, যদি তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসে অব্যবসায়ী প্রতিষ্ঠানটা কেন সৃষ্টি হয় বা অব্যবসায়ী প্রতিষ্ঠানের কাজ কি, তাহলে আমরা কি বলবো, যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের কাজ হচ্ছে কি মানব কল্যাণ করা, মানুষের কল্যাণ সাধনের জন্য অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো সৃষ্টি হয়। তাহলে কি তোমরা এখান থেকে বহু নির্বাচনী যদি প্রশ্ন আসে তোমরা সহজে কিন্তু উত্তর দিতে পারবা। আচ্ছা, এখন পরবর্তী যে বিষয়টির উপর যাব সেটা হচ্ছে কি অর্থায়নের কার্যাবলী। আমরা এখন যাব অর্থায়নের কার্যাবলী। অর্থায়ন কি কি কাজ করে, অর্থ কাজ করে, মেন কিন্তু অর্থ নিয়েই কাজ করে। অর্থ ছাড়া কিন্তু অর্থায়নের কাজ সম্ভব না। তাহলে আমরা কি জানি, অর্থটা কিন্তু অর্থটা নিয়েই কাজ করতেছে, আর অর্থ ছাড়া বাকি কাজগুলো কিন্তু সম্পাদন করা কখনোই সম্ভব না। একজন ব্যবস্থাপক যখন কাজ করবে তার মূল টার্গেট থাকবে আগে অর্থ, তারপরে অন্যান্য কাজ থাকবে, সেখানে বিক্রয় থাকবে, সেখানে ক্রয় থাকবে, সেখানে বাকিতে পণ্য বিক্রয় করবে, বাকিতে আবার আদায় করবে, এগুলো কিন্তু সম্পর্ক। আচ্ছা, প্রথম যে কার্যাবলীটা একজন ব্যবস্থাপক প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে কি তহবিল সংগ্রহ করা। প্রথম যে কাজটা করবে সে কি করবে, তহবিলটাকে সংগ্রহ করবে। এখন তহবিল কিভাবে সংগ্রহ করবে, ব্যবস্থাপক আগে চিন্তা করবে যে আমি যে প্রতিষ্ঠানে কাজ করব সেখানে আমি কিভাবে তহবিলটা সংগ্রহ করব। তাহলে সংগ্রহ করতে গেলে উদ্দেশ্য লাগবে, যে কোন উদ্দেশ্যে সে টাকাটা সংগ্রহ করবে এবং কি পরিমাণে অর্থ সেখানে লাগবে আগে সেটা, এবং অর্থের যে উৎসগুলো, অর্থ সংগ্রহ করার জন্য যে উৎসগুলো চিহ্নিত করবে, সে চিহ্নিত করবে যে দেখবে যে এখানে সুবিধা আছে না অসুবিধা আছে। যে যে উৎস থেকে সে তহবিলটা সংগ্রহ করবে তার সুবিধা কতটুকু, তার অসুবিধা কতটুকু, এতটুকু সে আগে ধারণা নেবে। তারপরে যেমন চলতি সম্পদ যদি সে তার দরকার হয় তখন সে কি করবে, স্বল্প মেয়াদী অর্থায়নে যাবে। চলতি সম্পদের প্রয়োজনটা মেটানো যায় কিভাবে, স্বল্প মেয়াদী অর্থায়নের মাধ্যমে। কিন্তু স্থায়ী সম্পদটা কিভাবে হবে, সেটা হচ্ছে কি দীর্ঘমেয়াদী সম্পদে, মানে দীর্ঘমেয়াদী যে এগুলো আছে
তার মাধ্যমে যাবে। তাহলে স্বল্পমেয়াদীর মাধ্যমে আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদীর মাধ্যমে। যখন স্থায়ী সম্পদ ক্রয় করবে তখন সে দীর্ঘমেয়াদীতে যাবে। তাহলে প্রথমে কি সে কি করলো, যে তার যে তহবিলটা সংগ্রহ করার জন্য তার উৎসগুলো সিলেকশন করলো, যে সে স্বল্পমেয়াদীতে যাবে না দীর্ঘমেয়াদীতে যাবে, এবং এই উৎসগুলোর ব্যয় কিভাবে হবে। যে যখন তহবিলটা সংগ্রহ করবে তাদের ব্যয়টাও কিন্তু সে দেখবে, কারণ কি ব্যয়ের উপরই তো আয় হয়। তাহলে ব্যয়টা যদি বেশি হয়ে যায় তখন কি আয়টা কিন্তু সম্ভব না। তাহলে কি করতেছে, যে তহবিল সংগ্রহ করতে গেলে তার প্রথমে উৎস সংগ্রহ করতেছে, উৎসটাকে চিহ্নিত করে সেই অনুযায়ী সে কাজগুলো করবে। এটা কি, এটা মূলত হচ্ছে কি তহবিল সংগ্রহ করা। যে ব্যবস্থাপক যখন তহবিলটা সংগ্রহ করতেছে তখন সে এভাবে কাজটা করতেছে। আচ্ছা, এরপরে দেখো মূলধন বাজেটিং সিদ্ধান্ত। মূলধন বাজেটিং, মূলধন বাজেটিং মূলত দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। দীর্ঘমেয়াদী যে বিনিয়োগের সিদ্ধান্তটা গ্রহণ করা হয় এটা মূলত মূলধন বাজেটিং এর কাজ। এখন একটা প্রতিষ্ঠান কখন দীর্ঘমেয়াদী বিনিয়োগের সিদ্ধান্তটা গ্রহণ করবে, একটা প্রতিষ্ঠান কখন গ্রহণ করবে? প্রতিষ্ঠান যখন চিন্তা করবে যে আমি একটা দীর্ঘমেয়াদী সম্পদ ক্রয় করব। ধরো একটা কারখানার জন্য দীর্ঘমেয়াদী একটা মেশিনারি ক্রয় করলো। এখন ওই মেশিনারিটা ক্রয় করার পরে সে চিন্তা করবে যে আমি যে মেশিনটা ক্রয় করব এটা 15 বছরের জন্য। সাপোজ ধরো এটা 15 বছরের জন্য সে লোনটা নিয়ে মেশিনটা ক্রয় করবে। মেশিনটার দাম হচ্ছে 1 লক্ষ টাকা, না 1 কোটি টাকা। 1 কোটি টাকা। এখন সে চিন্তা করবে যে আমার এই 1 কোটি টাকা মেশিনটা ক্রয় করার পরে আমি এখান থেকে যে পরিমাণে ইনকাম করব তা দেখে আমার মেশিনটার দাম পরিশোধ হবে এবং আমি কিছু আয় করতে পারবো না। এই টার্গেটটা করতে হবে যে একটা মেশিনের আয়ুষ্কাল দেখা গেল 15 বছর, মেশিনটা আয়ুষ্কাল 15 বছর। তাহলে এই মেশিনটা কাজে লাগানোর ফলে যে ওখান থেকে কিভাবে আসবে, যে আয়টা কিভাবে আসবে, যে আমি মেশিনে যে টাকাতে ক্রয় করছি এবং সেখান থেকে যে পরিমাণে উৎপাদন হচ্ছে এবং বিক্রয় হচ্ছে এবং বিক্রয় থেকে যে প্রফিট পাচ্ছি, এই প্রফিটটা আমার যে টাকাতে আমি মেশিনটা ক্রয় করছি ওই টাকা সহ ওর থেকে আমি মুনাফা অর্জন করতে পারবো না। সেই টার্গেট নিয়ে কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগগুলো করা হয়। আর দীর্ঘমেয়াদী বিনিয়োগ মূলত কিসের, দীর্ঘমেয়াদী বিনিয়োগ যখন করতেছে তখন কিন্তু সে তার টাকাটা কি দীর্ঘমেয়াদীভাবে করতেছে না। এখানে কি অনেক সময় কিন্তু ক্রয় বিক্রয় কি ওঠানামা করে, অনেক সময় বাজারে পণ্যটার দাম ওঠানামা করে। এটাও কিন্তু মাথায় রেখে ব্যবস্থাপককে কাজে লাগাতে হবে যে আমার যে কোনো সময় বিক্রয়টা কমেও যেতে পারে আবার বাড়তেও পারে, উৎপাদন খরচটাও বাড়তে পারে। এটার উপর ডিপেন্ড করে কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়। মূলধন বাজেটিং এর কাজ হচ্ছে মেন হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। আচ্ছা, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। তৃতীয় অর্থায়নের কার্যাবলীর মধ্যে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। আচ্ছা, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা মূল 3টা কাজ করে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে তারল্য সম্পদ থাকতে হবে। যে একটা প্রতিষ্ঠানে কি পরিমাণে তারল্য সম্পদ থাকলে সেই প্রতিষ্ঠানের উৎপাদনটা চলতে থাকবে, কোনো বাধাগ্রস্ত হবে না। কিন্তু আবার এমন পরিমাণে তারল্য সম্পদ রাখা যাবে না যে অধিক তারল্য থেকে যাচ্ছে, যার ফলে আমি বেশি বিনিয়োগ করতে পারছি না। এজন্য একটা নির্দিষ্ট পরিমাণে তারল্য সম্পদ রাখতে হবে। ব্যবস্থাপনার মূল টার্গেট থাকবে কি, যে একটা নির্দিষ্ট পরিমাণে তারল্য সম্পদ নিয়ে সে কাজ করবে। মানে তারল্য সম্পদ মানে কি, মানে নগদ অর্থ নিয়ে কাজ করবে। এরপরে হচ্ছে মজুত পণ্য। যে প্রতিষ্ঠানের উৎপাদনের জন্য কি পরিমাণে মজুত পণ্য লাগবে, একটা প্রতিষ্ঠানের উৎপাদনের জন্য কি পরিমাণে মজুত পণ্য লাগবে ঠিক সেই পরিমাণে মজুত পণ্যটা রাখতে হবে। এমনও নয় যে অতিরিক্ত মজুত পণ্য রাখতে হবে আবার একেবারে কম হবে। কারণ কি অতিরিক্ত রাখলেও কি অনেক সময় মজুত পণ্যগুলো নষ্ট হয়ে যেতে পারে, এতে কিন্তু লসের সম্মুখীন হতে পারে। তাই একটা পরিমাণ মতো মজুত পণ্য রাখতে হবে যে আমার উৎপাদন কাজটা সবসময় সচল থাকে, তারপরে প্রতিষ্ঠানটা সবসময় চলতে থাকবে। এমন না যে বন্ধ হয়ে যাবে, মজুত পণ্যের ঘাটতির কারণে বন্ধ হয়ে যাবে। এরপর হচ্ছে কি, যে অনেক সময় একটা প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সেখানে যে প্রোডাকশনগুলো মানে উৎপাদন করবে সেগুলোকে বিক্রয় করতে হয়।
বিক্রয়টা করার ফলে টাকাটা আসে, কিন্তু সবসময় তো আর নগদে বিক্রয় করা যায় না, সবসময় নগদে বিক্রয় করা যায় না। তাহলে তার টার্গেট কি থাকবে, যে আমার অনেক সময় অনেক প্রয়োজনে বাকিতেও বিক্রয় করতে হতে পারে। কিন্তু বাকিতে যে শুধু বিক্রয় করলে হবে না, সে টাকাটা আদায় করারও কিন্তু সিস্টেম থাকতে হবে, যে আমি যে পণ্যটা বিক্রয় করলাম তার যে টাকাটা আসবে সেটা কি করতে হবে, আদায় করতে হবে। আদায় করাটা না হলে কিন্তু কি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, কারণ উৎপাদনও করতে পারবে না, বিনিয়োগও করতে পারবে না। তাহলে কি হবে, যে পরিমাণে বাকিতে দিতে হবে এবং সে টাকাটা আদায় করার অর্জন করতে হবে। তাহলে আমরা এখানে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনার মধ্যে কি দেখতেছি, যে প্রথমে নগদ অর্থ থাকতে হবে এবং মজুত পণ্য থাকতে হবে এবং বাকিতে দেওয়ার টেন্ডেন্সি থাকতে হবে, যে পণ্যটা আমি বাকিতে দিয়ে আবার সেই টাকাটাও আবার আদায় করতে পারবো, সে ধরনের কাজ থাকবে। আচ্ছা, এরপর দেখো তহবিলে বা মুনাফায় বন্টন। এখন উপরে যে তিনটা কার্যগুলি সম্পূর্ণ করার পরে একটা প্রতিষ্ঠানের মুনাফা অর্জন হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? যে আমরা যখন কি উৎপাদন করতেছি, বিক্রয় করতেছি, সমস্ত কাজগুলো করতেছি, তাহলে কি আশা থাকবে কি আমাদের মুনাফাটাও কি অর্জন করতে হবে, মুনাফাটাও আসবে। এখন মুনাফাগুলো তো আসলো, কিন্তু এর আগে যে কাজগুলো আমরা করছি সেগুলো কি পরিশোধ করতে হবে না? যেমন ব্যাংক থেকে লোন নিয়ে মূলধন কি সংগ্রহ করা লাগে না? যে একটা ব্যবসা যখন করতেছো তখন কি ব্যাংক থেকে মূলধন নিচ্ছ, তাহলে কি ব্যাংকে সুদটাও কিন্তু পরিশোধ করতে হবে। তোমরা যে ব্যাংক থেকে ঋণগুলো নিচ্ছ এর যে সুদগুলো আছে সেগুলো পরিশোধ করতে হবে। তারপরে যে শেয়ারগুলো বাজারে ছাড়া হয়েছিল, শেয়ারের মাধ্যমে অর্থ কালেকশন করা হয়, সেই শেয়ার বাজারে মালিকদের কি লভ্যাংশ প্রদান করতে হবে। আবার নিজেদের মধ্যেও কিন্তু লভ্যাংশ প্রদান করা হয়। তারপরে আবার সংরক্ষিত মুনাফা রাখা হয়। তার মানে কি যে টাকাটা আমার সংরক্ষণ থাকবে, যে কোনো বিপদ আপদ আসবে তখন কিন্তু ওই টাকাটা তখন খরচ করতে পারবে। তাহলে এই কাজগুলো কি মুনাফা বন্টনের মধ্যে হয়। এবং আরেকটা কাজ আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা, সেটা হচ্ছে কি সরকারকে ট্যাক্স দিতে হয়। যে একটা প্রতিষ্ঠান যখন পরিচালন করতে হয় তখন কি সরকারকে কিন্তু অবশ্যই ট্যাক্স দিতে হবে। তাহলে কি তোমাদের যে এই যে কাজটা করবে, তাহলে কি সে সরকারকে ট্যাক্সটা প্রদান করবে। তাহলে কি কি কাজ করতেছে মুনাফা বন্টনের মধ্যে? প্রথম কাজ করতেছে কি, তার যে সমস্ত সুদ আছে সেগুলো পরিশোধ করবে, শেয়ার মালিকদের লভ্যাংশ প্রদান করবে এবং সরকারের ট্যাক্স প্রদান করবে এবং তারপরে কি সংরক্ষিত মুনাফা হিসেবে রাখবে এবং যে মুনাফা থাকবে সেগুলো নিজেদের মধ্যে বন্টন করবে। তাহলে এই কাজগুলো, সমস্ত কাজগুলো কি অর্থায়নের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু এই কাজগুলো হয়। তাহলে আমরা কি কি কাজ দেখলাম? কার্যাবলীর মধ্যে ছিল তহবিল সংগ্রহ করা, ছিল মূলধন বাজেটিং, ছিল স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, তহবিল ও মুনাফা বন্টন। এখন যদি অনেক সময় তোমাদের প্রশ্ন করতে পারে যে কিছু কিছু ধারণা দিবে যে তহবিল বন্টনের মধ্যে কি ধরনের কাজ থাকতে পারে, তবে মূলধন বাজেটিং আসলে কি, তাহলে তোমরা কি বলবা যে মূলধন বাজেটিং কি? মূলত কি দীর্ঘমেয়াদী একটা সিদ্ধান্ত। মূলধন বাজেটিং কি? দীর্ঘমেয়াদী একটা সিদ্ধান্ত। এগুলো বহু নির্বাচনী এবং যে আছে তোমাদের যে সৃজনশীল প্রশ্ন আছে ওখানে বিভিন্ন টপিকসের উপরে এই বিষয়গুলো, কার্যকরী বিষয়গুলো যদি জানা থাকে তোমরা কিন্তু সেটা উত্তর দিতে পারবে। এখন আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এগুলো তোমরা একটু পড়াশোনা করবা, কারণ পড়াশোনা না করলে কিন্তু হবে না। আমি তোমাদের যে বইটা কিনতে বলছি, বইটা যদি তোমরা এখনো না কিনে থাকো দ্রুত কিনে ফেলো এবং কিনে তোমরা পড়াশোনা শুরু করো। কারণ আমাদের অনলাইন ক্লাস কিন্তু অলরেডি কি আমি 3টা ক্লাস নিয়ে ফেলছি। তাহলে এখন প্রত্যেকটা টিচারই কিন্তু 1টা 2টা অলরেডি নেওয়া হয়ে গেছে। তাহলে তোমরা কিন্তু আর বসে থেকো না, পড়াশোনা শুরু করো এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। কোনো সমস্যা হলে তোমরা আমাকে জানাবা কমেন্টস করে। খুদা হাফেজ।